আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা এবার কথা বলতে চাই ডেঙ্গু নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ডেঙ্গুর পরিস্থিতি ধীরে ধীরে উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিআইটিআইডি চট্টগ্রামের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মামুনুর রশিদ। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম। আপনি যেহেতু আমরা যতটুকু জানি যে প্রায় 10 বছরের বেশি সময় ধরে আপনি ডেঙ্গু নিয়ে কাজ করছেন বা এই বিশেষায়িত এই জায়গাগুলো নিয়ে আপনি কাজ করছেন। চট্টগ্রামের এখন যে ডেঙ্গু পরিস্থিতি, এইটার নিয়ে আপনার একটু অবজারভেশনটা জানতে চাই। কতটা আসলে আমাদের জন্য উদ্বেগজনক বা কতটা ধীরে ধীরে বাড়ছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ডেঙ্গু যে রোগটা আপনি বললেন, এটা আমাদের দেশে কিন্তু নতুন নয়। আমাদের দেশে সিন্স 2000 সাল থেকে মূলত আমরা এই ডেঙ্গুটা মানে বছরের প্রথম দিকে আমরা দেখতাম বছরের একটা নির্দিষ্ট পিরিয়ড এটা থাকতো। তো আমরা গত 2-3 বছর থেকে দেখছি মূলত সারা বছর ব্যাপী এটা আছে। তবে একটা নির্দিষ্ট পিরিয়ড এটা এখনো বেড়ে যাচ্ছে, যেমন হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকেই মূলত এটার পিকটা শুরু হয়। এই 2024 সালে আমরা কিন্তু প্রতি মাসেই কিন্তু আমাদের ডেঙ্গু রোগী ছিল। বিআইটিডি হসপিটাল বাংলাদেশ সরকারের একটা ন্যাশনাল ইনস্টিটিউট, যেখানে এই ধরনের ইনফেকশাস ডিজিজগুলো নিয়ে আমরা গবেষণা চিকিৎসা করে থাকি। এবং বাংলাদেশ সরকার এটা কিন্তু একটা এয়ারমার্ক করা হসপিটাল। চট্টগ্রাম মেডিকেল কলেজ, তারপর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের পাশাপাশি বিআইটিডিও একটা এই ডেঙ্গু চিকিৎসা করার জন্য গভর্নমেন্টের একটা এয়ারমার্ক করা হসপিটাল। আপনি যেটা প্রশ্ন করছেন যে এখন এই যে গত এই মাসেরই আসলে এই মানে হচ্ছে প্রথম দিক থেকে আস্তে আস্তে এটার মানে প্রবণতা বেড়ে যাচ্ছে। তো এটা বেড়ে যাওয়ার পিছনে মূলত 3টা ফ্যাক্টর কাজ করছে বলে আমরা মনে করছি। এক নম্বর হচ্ছে হিউমিডিটি। আপনি জানেন যে ডেঙ্গুটা একটা ভেক্টর বর্ন ডিজিজ, অর্থাৎ এডিস নামক এক ধরনের মসকুইটো আছে। আমাদের এখানে 2 ধরনের এডিস, ইজিপ্ট এবং এডিস অ্যালবোপিক্টাস। তো এডিস মসকুইটোটা একটা ভেক্টর। এই ভেক্টরটা গ্রো বেশি হয়ে থাকে বেশ কিছু ফ্যাক্টরের কারণে। ফ্যাক্টরগুলির মধ্যে একটা হচ্ছে রেইজড হিউমিডিটি। হিউমিডিটি লেভেলটা যখন 79%-এর উপরে এসে যায়, তখন এই এডিস মসকুইটোটা বেশি করে গ্রো হয়। তো এডিস মসকুইটো যখন অর্থাৎ ডেঙ্গুর সংক্রমণ হতে গেলে 3টা জিনিস লাগবে। ভেক্টর, এই ভেক্টর হচ্ছে এডিস, একটা হচ্ছে হোস্ট, সেটা হচ্ছে হিউম্যান বডি, আর একটা হচ্ছে এজেন্ট, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। তাহলে ভেক্টর যখন যে সমস্ত কন্ডিশনে ভেক্টরগুলো বৃদ্ধি হবে, তার মধ্যে একটা হচ্ছে রেইজড হিউমিডিটি, 2 নম্বর হচ্ছে আপনার টেম্পারেচার হাই। এবং হাই টেম্পারেচার এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর গ্রোথ অফ দি এডিস মসকুইটো। থার্ড হচ্ছে ইররেগুলার রেইনফল, যেটা আপনি লক্ষ্য করছেন গত কয়েকদিন থেকে ইররেগুলার। যদি টানা বর্ষণ হয় তখন হয় কি এই ডিমগুলো মানে হয়ে যায়, চলে যায়। কিন্তু যদি ইররেগুলার রেইনফল হয় তখন এই মানে বিভিন্ন জায়গায় পানি জমা থাকে। ডব্লিউএইচওর একটা ক্রাইটেরিয়া বলছে বা একটা তথ্য বলছে যে মশকি এডিস মসকুইটো যে ডিমগুলো পেড়ে রাখে, এই ডিমগুলো এনভায়রনমেন্টে ভায়াবল অবস্থায় থাকে প্রায় 3 ইয়ার্স। তাহলে 2021-22 যেই ডিমগুলো আমাদের এনভায়রনমেন্টে ছিল, এগুলো স্টিল নাও ভায়াবল। তাহলে ওরা যখন এই মানে বর্ষা যখন পানি যখন এই ডিমের সংস্পর্শে আসে, এটা আসার উইদিন 72 আওয়ার্স এই ডিম থেকে লার্ভা থেকে পিউপা থেকে অ্যাডাল্ট মসকিটো, অনলি ইট টেকস 72 আওয়ার্স। এই যে মানে বাড়ার কারণটা জানলাম। আপনি যেহেতু একজন গবেষক, একজন নিজে চিকিৎসক, সব মিলে আসলে এবার কোন কোন ধরনের আসলে উপসর্গ মানে নতুন নতুন দেখা যাচ্ছে? ধন্যবাদ। আসলে এমনি তো ইন জেনারেল যে মানে ডেঙ্গুর যে জেনারেল যে ফিচার, যে জ্বর হবে, ব্যথা হবে, র্যাশ হবে, এগুলো হচ্ছে যে ইন জেনারেল মানে গতানুগতিক ভাবে থাকে। কিন্তু গত 23 সালে আপনি জানেন যে আমাদের দেশে 2000 সাল পর সর্বোচ্চ অ্যাটাক হয়েছিল 23 সালে। 24 সালে আমরা আজকে পর্যন্ত গত মানে 1 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমাদের মানে আক্রান্তের হার ছিল 23,108, মৃত্যু ছিল 125। কিন্তু এটা 23 সালের তুলনায় এখনো অত বেশি নয়। কিন্তু এইবার আমরা যে 24 সালে বা 23 সাল থেকে আমরা কিছু নতুন উপসর্গ দেখতে পাচ্ছি, যেটা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে বা মৃত্যুর হার বেশি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। এই সমস্ত কারণে সেগুলো আমাদেরকে আসলে অ্যাপ্রোচ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যেমন আমরা যে হ্যামোরেজ বলি, অর্থাৎ যেটা হলো রক্তক্ষরণ বিভিন্ন বডির বিভিন্ন জায়গায়, চামড়ার নিচে বা বডি বিভিন্ন, এটা কিন্তু অনেক কমে গিয়েছে।
এটা একটা নতুন ধরন বা নতুন একটা উপসর্গ বলতে পারেন। 2 নম্বর যেটা হচ্ছে হেপাটিক ডিকম্পেনসেশন আমরা বলে থাকি, অর্থাৎ ডেঙ্গুতে ডেঙ্গু হেপাটাইটিস হয় এবং ডেঙ্গু এটা একটা কমন, বাট ডেঙ্গুতে লিভার ইনভলভমেন্ট হয়ে পেশেন্ট অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা নতুন উপসর্গ। আরেকটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া কিন্তু এত বেশি ছিল না এখন ডেঙ্গুতে, এবং আমরা আমাদের জন্য যত ডায়রিয়া রোগী আসে এটা ফিব্রাইল থাকলে আমরা ডেঙ্গু টেস্ট করি, এটা একটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডেঙ্গুতে প্লাজমা লিকেজ হয় আমরা জানি, কিন্তু এটাতে এত বেশি শক, এখন হচ্ছে কি ডেঙ্গু পেশেন্ট শকটা খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং শকটা পারসিস্টেন্ট থাকছে অনেক দিন পর্যন্ত, এটাও কিন্তু একটা নতুন উপসর্গ। আমি এগুলি বলছি এই কারণে যাতে আমাদের ডক্টরদের ক্ষেত্রে এটা অ্যাপ্রোচ করতে সহজ হয়। আরেকটা যেটা হয় যেটা খুবই খারাপ সেটা হচ্ছে যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমের মধ্যে পেয়ে থাকি। যেমন ধরেন AKI হয়ে যাচ্ছে, অর্থাৎ রেনাল ইনভলভমেন্টটা খুব দ্রুত হচ্ছে, মায়োকার্ডাইটিস হয়ে হার্ট ফেলিউর হয়ে যাচ্ছে, কার্ডিয়াক ইনভলভমেন্ট, ইভেন ব্রেইনের মধ্যে এনকাফালাইটিস হচ্ছে। এগুলো এখন কিন্তু একটু বেশি হচ্ছে, আগে এগুলি ছিল বাট খুবই রেয়ার ছিল, বাট এখন এগুলো খুব বেশি হচ্ছে। আরেকটা টার্ম আমাদের টার্মে বলে মেটাবলিক অ্যাসিডোসিস, এটাও কিন্তু বেশি পাচ্ছি, DIC হচ্ছে। তাহলে এই সিমটম গুলো কিন্তু এখন একটু বেশি প্রিডমিনেন্টলি পাওয়া যাচ্ছে। নিশ্চয় আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। ধন্যবাদ দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা চট্টগ্রামে ডেঙ্গুর বিস্তার নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর মামুনুর রশিদ। আমরা বিরতির আগে আপনি অনেকগুলো বিষয় নিয়ে এসেছিলেন। একটা বিষয় আমরা দেখলাম, সেটা হচ্ছে যে অনেকে ডেঙ্গু টেস্ট করছে কিন্তু প্রথমে সেটা শনাক্ত হচ্ছে না বা NS1 নেগেটিভ আসছে, কিন্তু পরে দেখা যাচ্ছে কয়েকদিন পরে খুব দ্রুত অবনতি হচ্ছে, মারা যাচ্ছে। এটা আসলে কেন? থ্যাংক ইউ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি জানেন যে ডেঙ্গু টেস্ট করার জন্য আমাদের আসলে বেশি কিছু লাগে না, হ্যাঁ, এটা সিমটম হিস্ট্রি এগুলো নিয়ে আমরা জাস্ট ফার্স্ট টেস্ট হচ্ছে CBC, প্রত্যেকের ইম্পর্টেন্ট। আর জ্বরের 5 দিনের মধ্যে হচ্ছে NS1 অথবা RT-PCR ফর ডেঙ্গি, আর 5 দিন পর হচ্ছে IgG/IgM। এই কনসেপ্টটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে যে টাইম মতো NS1 করলো, অর্থাৎ ডে 5 এর NS1 করলো, NS1 নেগেটিভ আসতেছে। এটার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা যে NS1টা টেস্ট করছি এগুলো হচ্ছে কিট মেথড। আমরা এটা যদি ইলাইজাতে করি তাহলে কিন্তু এই কমপ্লিকেশন হয় না। তাহলে 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে ভাইরাল লোড যদি কম থাকে তাহলে কিন্তু কিট মেথড গুলিতে ধরতে পারে না। 3 নম্বর হচ্ছে কেউ যদি টাইমের আগে অর্থাৎ ডে 5 এর পরে NS1 তাহলে এটা নেগেটিভ আসবে। এখন এগুলো থেকে উত্তরণের উপায় হচ্ছে যে আমাদের আসলে মেটিকুলাসে পেশেন্ট দেখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ধরনের এই সিজনে কারো যদি ডেঙ্গু লাইক সিমটম হয়, আমাদের ইম্পর্টেন্ট টুল হচ্ছে লিউকোপেনিয়া, অর্থাৎ WBC কাউন্ট যদি কারো 5000 এর নিচে থাকে এবং ডেঙ্গু সাইন সিমটম থাকে, তাকে আমরা একটা বেডসাইড টেস্ট করতে পারি, সেটা হচ্ছে টর্নিকেট টেস্ট। টর্নিকেট টেস্ট আর কিছুই না, সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেসারের মাঝখানে মাঝামাঝিটা নিয়ে আপনি যদি 5 মিনিট কাফটাকে বেঁধে রাখেন, তার কাফের নিচে আমরা নাম্বার অফ স্পট অফ হ্যামোরেজ দেখব, 10 এর বেশি হলে টর্নিকেট টেস্ট পজিটিভ। বলা হয় কারো যদি WBC কাউন্ট এই পিরিয়ডে 5000 এর নিচে তার সাথে টর্নিকেট টেস্ট পজিটিভ, তাহলে তাকে 83 থেকে 90% শিওর যে তার ডেঙ্গু হয়েছে। সো এইভাবে কিন্তু আমরা অবশ্যই এই NS1 নেগেটিভিটি যেটা ফলসলি হচ্ছে সেটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি ডক্টর হিসেবে আপনি নিজেও নিশ্চয় দেখেন যে অনেকের মধ্যে ডেঙ্গুর নানা বিষয় নিয়ে ভুল ধারণা আছে, বা বিশেষ করে প্লেটিলেট নিয়ে অনেকের ভুল ধারণা আছে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন আসলে। থ্যাংক ইউ। এটা আমি একটু বলি। আসলে ডেঙ্গুর মানে নামের মধ্যে একটা মিসনোমার আছে, এটা ডেঙ্গু হেমোরেজ ফিভার বলা হয়। এটা নিয়ে আসলে মানে এখানে ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, সবই ট্রু, বাট এটা আসলে মনে রাখতে হবে যে ডেঙ্গুটা ইজ নট দ্য ডিজিজ অফ প্লাটলেট ডিসঅর্ডার। এখানে থ্রম্বোসাইটোপেনিয়া হয়, অর্থাৎ রক্তে প্লাটলেট বা অণুচক্রিকা কমে যায়, কিন্তু এটা মেইন প্রবলেম না। মেইন প্রবলেম হচ্ছে প্লাজমা লিকেজ। এটাই এই জন্য এটার নামটা আসলে যদি ডেঙ্গু হেমোরেজিক ফিভার না দিয়ে ডেঙ্গু লিকেজ ফিভার দেওয়া হয় তাহলে মনে হয় জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট হতো। বা মানে মানুষের মধ্যে যে প্লাটলেট ফোবিয়া, জানি ডেঙ্গু হয়েছে রক্তক্ষরণ হয়েছে প্লাটলেট দিতে হবে, এই জিনিসগুলো আসলে মানে দূর হওয়া উচিত। কারণ এই প্লাটলেট এখন দেখা যাচ্ছে প্লাটলেট দেওয়ার একটা মাত্র ইন্ডিকেশন, সেটা হচ্ছে কোন ডেঙ্গু ক্রিটিক্যাল পেশেন্ট
তার যদি ইমার্জেন্সি কোনো সার্জারি লাগে, সে তার একেবারে এখনই মানে সিজার সেকশন করতে হবে, তার এখনই অ্যাবডোমেন ওপেন করতে হবে, সেই পেশেন্টের ক্ষেত্রে মানে আপনি ট্রানজিয়েন্ট প্লাটলেটটা 50,000 থেকে 1 লাখের দিকে বাড়ানোর জন্যই দিতে হয়। এছাড়া ডেঙ্গুতে প্লাটলেট দিয়ে কোনো লাভ হয় না। সুতরাং এটা মানে এটা নিয়ে মিসনোমার মানে আমাদের দূর করা উচিত। আরেকটা হচ্ছে যে অনেকেই মনে করে যে এই যে পেঁপে পাতার রস, পেঁপে পাতা দিয়ে প্লেট বানায়, এগুলো দিলে নাকি বলে প্লেটলেট বাড়ে। আসলে এগুলি কোনোটাই এখন এভিডেন্স বেসড নয়। আরেকটা বিষয় হচ্ছে যে মানে ডক্টররা যেহেতু চিকিৎসা দিচ্ছেন, অনেকেই এই বিশেষায়িত বিভিন্ন ইউনিটগুলো চিকিৎসা, ম্যানেজমেন্ট আসলে কেমন হওয়া উচিত যে রোগীদের ক্ষেত্রে? থ্যাংক ইউ। ম্যানেজমেন্ট করতে গেলে তো আসলে এই ডেঙ্গু রোগী যখন এই মানে ডক্টরদের কোন বিষয়গুলো খুব বেশি করে নজর দেওয়া উচিত বা গুরুত্ব দেওয়া উচিত? ইয়েস, এটাই আমি বলতে চাচ্ছিলাম। প্রথমে হচ্ছে যে পেশেন্টটা আসলে একেবারে প্রথম থেকে দেখতে হবে। আসলে কোনো একটা এই সিজনে, এই পিরিয়ডে যদি কোনো ফেব্রাইল পেশেন্ট আসে, তার সাথে যদি ব্যথা হয় বা এই ধরনের ডেঙ্গু লাইক সিমটম, ওয়ার্নিং ফিচার যেগুলো আছে, তার পেট ব্যথা, বমি, বা তার যদি খুবই মানে মাথা ঘোরা এবং পড়ে যাচ্ছে মনে হয়, তার প্রস্রাব কমে যায়, তাহলে এই ধরনের কোনো পেশেন্ট, শ্বাসকষ্ট এগুলি যদি আসে, তাহলে অবশ্যই তাকে ওই যে ডে অনুসারে তাকে মানে যদি 5 দিনের আগে হয় তাহলে NS1 অথবা আপনার হচ্ছে সিবিসি অবশ্যই করতে হবে, তাছাড়া NS1, আর 5 দিনের পরে IgG/IgM। আর হচ্ছে টর্নিকয়েড টেস্টটা করতে হবে যদি NS1 নেগেটিভ সন্দেহমূলক ডেঙ্গু হয়। আর হচ্ছে অবশ্যই তাকে হিস্ট্রি নিতে হবে যে তার প্রিভিয়াস ডেঙ্গু হয়েছে কিনা। সেকেন্ডারি ডেঙ্গুর ক্ষেত্রে খুবই সাবধান। আরো কিছু হিস্ট্রি নিতে হবে যে পেশেন্টটা কোনো প্রেগনেন্ট কিনা, পেশেন্টটার ডায়াবেটিস আছে কিনা, তার লিভার প্রবলেম আছে কিনা, CKD আছে কিনা, তার কোনো ক্যান্সার আছে কিনা। এই পেশেন্টগুলো করে তারপরে আমরা গ্রুপিংটা করে ফেলবো, গ্রুপ A, B, C। খুবই সিম্পল। গ্রুপের পেশেন্টগুলো ঘরে রেখে চিকিৎসা হবে, যার সোর্স স্যালাইন, প্যারাসিটামল, তাকে ফলো আপ করতে হবে, ওয়ার্নিং সাইনগুলো দেখতে হবে। গ্রুপ বির পেশেন্ট যেগুলো আছে তাদেরকে ভর্তি করতে হবে, তাদেরকে নন শক স্টেজের ট্রিটমেন্ট দিতে হবে। আর যেগুলো গ্রুপ C, এগুলো সিভিয়ার পেশেন্ট, এগুলিকে হসপিটালে রেখে ম্যানেজমেন্ট করতে হবে। আমাদেরকে একটাই খেয়াল রাখতে হবে, ইটস এ প্রবলেম অফ মানে প্লাজমা লিকেজ। সো প্লাজমা লিকেজটাকে আর্লি আইডেন্টিফাই করা, প্লাজমা লিকেজটাকে অ্যাপ্রোচ করা, অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড দেওয়া, অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট করা, এবং সিমালটেনিয়াসলি কো-ইনফেকশন হচ্ছে কিনা, যেমন ডেঙ্গুর সাথে নিউমোনিয়া আছে কিনা, ডেঙ্গুর সাথে এন্ট্রিক ফিভার আছে কিনা, ডেঙ্গুর সাথে কোভিড আছে কিনা, ডেঙ্গুর সাথে ইউটি আছে কিনা, সেটা অ্যাপ্রোচ করা। প্লাস কোমরবিড কন্ডিশনগুলো, ডায়াবেটিস থাকলে সেটা ম্যানেজ করা, হার্টের প্রবলেম সেটা ম্যানেজ করা, হার্ট ফেলিউরতে সেটা ম্যানেজ করা। এই যদি করা যায় তাহলে ডেঙ্গুতে মৃত্যুর হার নিশ্চয়ই। আমরা আরো শুনবো আপনার কাছে, আরো একটা বিরতি নিতে হবে আমাদের। থ্যাংক ইউ। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা চট্টগ্রামের ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন ডেঙ্গু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মামুনুর রশিদ। আমরা এই যে মানে কিভাবে চিকিৎসা হওয়া উচিত বা সার্বিক অনেকগুলো বিষয় আপনি তুলে আনলেন। একটা বিষয় হচ্ছে যে রোগীদের একটু ফিট থেরাপি নিয়েও এটা একটা বড় অংশ যে চিকিৎসার ক্ষেত্রে, এটা নিয়ে যদি একটু বিস্তারিত একটু বলেন। ধন্যবাদ। আমি আপনাকে শুরুতেই বলেছি এটা হচ্ছে প্লাজমা লিকেজ। আমাদের শরীরকে এই মানে আমাদের যে রক্ত নালিকাগুলো আছে, রক্ত নালিকাগুলো থেকে প্লাজমা, রক্তের যে তরল অংশটা, প্লাজমাটা লিক করে যায়, প্লাজমাটা বের হয়ে যায়। তাহলে প্লাজমা বের হয়ে গেলে কি হবে? ভলিউম কমে যাবে, রক্তের ভলিউম কমে যাবে, হাইপোভলিউমিয়া বলে থাকে। তাতে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাবে। এটাই হচ্ছে মূল প্রবলেম। তাহলে প্লাজমা লিকেজটাকে আইডেন্টিফাই করা, অ্যাপ্রোচ করা, এবং এটা হচ্ছে কিনা সেটা কনফার্ম করা, এবং করার সাথে সাথে সেটাকে ম্যানেজ করা, এটাই হচ্ছে এই রোগের চ্যালেঞ্জ, এই ট্রিটমেন্টের চ্যালেঞ্জ। এইটা যদি মেটিকুলাসলি টাইম মতো যায় এবং অ্যাপ্রোপ্রিয়েটলি দেয়া যায়, তাহলে পেশেন্টের মৃত্যুর কোনো সম্ভাবনা নেই। তাহলে এখন কিভাবে করবেন? আমরা বলেছি গ্রুপ A, গ্রুপের পেশেন্টের ফ্লুইড কি? ওরসালাইন, ডাবের পানি, নাথিং এলস। এবং পেশেন্ট ফলো আপ করতে হবে। ওই যে ওয়ার্নিং সাইনগুলো বলেছি সেগুলো বারবার দেখতে হবে। এগুলো যদি না আসে ইউজুয়ালি পেশেন্ট ভালো হয়ে যায়। আরেকটা মনে রাখবেন যে সব পেশেন্ট কিন্তু ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার হয় না। ম্যাক্সিমাম ডেঙ্গু ফিভার দিয়ে পেশেন্ট ইমপ্রুভ করে, তাহলে ওর ক্রিটিক্যাল ফেজ কনভালসেন্টে যায়ই না। ফ্লুইড থেরাপি লাগবে যারা হেমোরেজিক ফিভার হয়, ক্রিটিক্যাল ফেজে লাগবে। তাহলে গ্রুপ বির পেশেন্ট যারা আছে, অর্থাৎ যাদের হয়তো ওয়ার্নিং সাইন একটা অথবা তাদের কোমরবিড কন্ডিশন, তাদেরকে আমরা গ্রুপ বি বলে থাকি। তাদেরকে হসপিটাল রেখে চিকিৎসা করতে হবে এবং এদেরকে যে থেরাপিটা দেওয়া হয়, ফ্লুইড থেরাপি দেওয়া হয়, সেটা হচ্ছে ক্রিস্টালয়েড সলিউশন। এই ক্রিস্টালয়েড সলিউশন হচ্ছে নাথিং এলস বাট নরমাল স্যালাইন।
0.9% সোডিয়াম ক্লোরাইড। এটার মানে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে এটা একটা কার্ভ করা হয়, যে থেকে এসে উপরের দিকে যাবে টিপ, আবার নিচে যাবে, 24 ঘন্টায় উপরে যাবে, পরবর্তী 24 ঘন্টার টোটাল ফ্লুইড থাকবে হচ্ছে 48 ঘন্টা। শুরু করতে হবে 1.5 ml পার কেজি পার আওয়ার, ওইটা দিয়ে 6 ঘন্টা দেখতে হবে। 6 ঘন্টা পরে যদি পেশেন্টের ব্লাড প্রেশার, তারপরে ভাইটাল সাইন্স এগুলো যদি সেটেল হয়ে যায়, আপনি 1.5 দিয়েই পরবর্তী 24 ঘন্টা আপনি চালিয়ে যাবেন এবং পরবর্তী 24 ঘন্টা আবার সেটাকে বন্ধ করে দিবেন। আর যদি দেখা যায় যে 6 ঘন্টা পরে ইমপ্রুভ করলো না, অর্থাৎ তার ভাইটালস গুলি, পালস, ব্লাড প্রেশার, পালস প্রেশার, মিন আর্টেরিয়াল প্রেশার এগুলো যদি ইমপ্রুভ না করে, তাহলে আমরা করি স্কেলেটিং করতে বাড়াই, 3 ml এ যাই, 3 পরে পরবর্তী 6 ঘন্টায় 5 ml এ যাই, 5 এর পরে 7 ml এ যাই, এভাবে 7 ml এর পরে ধীরে ধীরে আমরা কমিয়ে আনি। এটা হলো গ্রুপ বি। আর গ্রুপ সির পেশেন্ট গুলো হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা শকের পেশেন্ট। এখানে দুই ধরনের শক হয়, একটা কম্পেনসেটেশন, একটা ডিকম্পেনসেটেশন। তাদের ক্ষেত্রে যে ফ্লুইড থেরাপি সেটা হচ্ছে যে এই পেশেন্ট গুলো অবশ্যই ভর্তি রাখতে হয়। এদের ম্যাক্সিমাম পেশেন্টে আইসিইউতে রেখে চিকিৎসা করাটা ভালো। আর প্রথম দিকে আইসিইউ না থাকলেও পরবর্তী আইসিইউতে নিতে হতে পারে। এদের প্রথমে একটা অক্সিজেন দিতে হবে, একটা চ্যানেল দিতে হবে এবং সাথে সাথে একটা মানে হেমাটোক্রিট একটা ব্লাড পাঠিয়ে দিতে হবে। পেশেন্ট যদি কার্ডিয়াক পেশেন্ট মনে হয় বা কার্ডিয়াক মনে হয়, প্রয়োজনে একটা ট্রপোনিনাইট জন্য, একটা প্রো বিএনপির জন্য আমরা স্যাম্পল পাঠিয়ে দিই। আমরা একটা দিয়ে দিই চ্যালেঞ্জ, মানে একটা বোলাস ক্রিস্টালের সলিউশন দিয়ে দিই। বোলাস ক্রিস্টালের সলিউশন 500 ml রানিং 1 to 2 আওয়ার্স, মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে দিতে হবে। দেওয়ার পরে ম্যাক্সিমাম পেশেন্ট ইমপ্রুভ করে যায়। যদি তাই হয় তখন আস্তে আস্তে আমরা কমিয়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে আমরা এটাকে ট্যাপারিং করে বন্ধ করে দিই। আর যদি ইমপ্রুভ না করে তাহলে সেকেন্ড বোলাস দেওয়া হয়। সেকেন্ড বোলাস তো ইমপ্রুভ না করলে তখন আমরা কলয়েড সলিউশন দিয়ে থাকি, ওটা একটা হেমাটোক্রিট দেখতে হয়। সেকেন্ড বোলাস দেওয়ার পরও যদি হেমাটোক্রিটটা বাড়া থাকে কলয়েড সলিউশন দিতে হয়। আমাদের আসলে সময় নেই বলে হয়তো প্রিভেনশনটা নিয়ে হয়তো কথা বলতে পারলাম না আমরা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।